আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতাপ নিয়ন্ত্রণ কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী। ঈদের ছুটি বাড়ল। বিএনপির সঙ্গে পল কাপুরের বৈঠক। ইরান যুদ্ধের মধ্যেই ইকুয়েডরে যৌথ সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতিতে চাপ পড়বে, পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সংকটের আশঙ্কা, ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান সরকারের। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় রায় ৯ এপ্রিল। ৫ দিনের যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের। ভারতের ট্রেনের টয়লেট থেকে ব্রাকৃবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার। বিভিন্ন স্লোগানে মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিল বিআরটিসি। যশোরে ২ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবী সমিতির। হরমুজ প্রণালীতে আটকা ২০,০০০ নাগরিক, জাতিসংঘ। ইরানের বিরুদ্ধে অভিযানে যোগ দেবে না জার্মানি ও বেলজিয়াম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতাপ নিয়ন্ত্রণ কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। আতিকুর রহমান রুমন বলেন, সকাল ৯টা ১০ প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে আসেন। তিনি অফিসে এসে নিজের কক্ষের ৫০% লাইটের সুইচ অফ করে দেন এবং এসির বিদ্যুৎ প্রবাহ ২৫.১ মাত্রায় নিয়ে আসেন। এই মাত্রা নিলে বিদ্যুৎ খরচ কম হয়। তিনি বলেন, শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে বলেন। পবিত্র ঈদ উল ফিতরের ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি আরও বাড়ল। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। এর ফলে এবার কার্যত ছুটি হবে মোট ৭ দিন, ১ দিন বাড়িয়েছে সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৃহস্পতিবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ২ দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার রাত ৮টার পর দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। ইরান যুদ্ধের মধ্যে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে মাদক সন্ত্রাস দমনে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, ইকুয়েডরের সঙ্গে সমন্বয় করে দেশটিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যে গত শনিবার ইরানের সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের সম্মতি না নিয়েই যুদ্ধ শুরু করায় বিরোধীদের তোপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে বাংলাদেশের মতো দেশের উপর গুরুতর অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, এই সংকট যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি। এ বার্তায় যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছে ঢাকা। বুধবার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় সম্ভাব্য সংকট মোকাবেলায় জনগণের সহযোগিতা চেয়েছে সরকার। জ্বালানি সাশ্রয়ী ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। বুধবার জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অস্থিরতার কারণে জ্বালানির স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে দেশের জ্বালানি খাতে সাময়িক চাপ তৈরি হতে পারে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এর সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আদেশ দেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ ৩০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে। সাবেক এই উপাচার্য সহ মামলায় ২৪ আসামি পলাতক। অন্য ৬ আসামি কারাগারে আছেন। তারা হলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন,
সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি দাবি করেছেন, শনিবার শুরু হওয়া চলমান যুদ্ধে 500 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন, যদিও শনিবার থেকে মাত্র 6 জন মার্কিন সেনার মৃত্যুর কথা জানিয়েছে পেন্টাগন, যাদের মধ্যে 4 জন কুয়েতে নিহত হয়। খবরটি টিআরটি ওয়ার্ল্ডের। পোস্টে লারিজানি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ধোঁকাবাজিতে প্রভাবিত হয়েছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের সঙ্গে অন্যান্য যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভারতের বেঙ্গালুরু থেকে কলকাতায় ফেরার পথে নিখোঁজ হওয়ায় 12 ঘন্টা পর ট্রেনের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন তানিউল করিম জিম। তিনি বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী ও সাংবাদিক। বর্তমানে তিনি কলকাতার মিনিপাল হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পারিবারিক সূত্রে জানা যায়, গত 21 ফেব্রুয়ারি মেডিকেল ভিসায় চাচার সঙ্গে ভারতে যান জিম। পরে 1 মার্চ বেঙ্গালুরু থেকে ট্রেনে কলকাতায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। দীর্ঘ 12 ঘন্টা পর ট্রেনের একটি টয়লেট থেকে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। কলকাতায় পৌঁছানোর পর প্রথমে তাকে হাওড়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সিটি স্ক্যানে মাথার পেছনে গুরুতর আঘাত ধরা পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে মণিপাল হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারীদের জন্য বিশেষ মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এই সার্ভিস পরিচালনা করবে। বুধবার প্রকাশিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, বাসগুলোতে নারী চালক, নারী কন্ডাক্টর ও নারী হেল্পার দায়িত্ব পালন করবেন। নারী বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাসে বিভিন্ন স্লোগানও নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে স্বস্তির আরেক নাম নারী বান্ধব বিআরটিসি বাস, নারীর পথ চলায় ভয় শেষ, নিরাপদ বাসে এগোবে দেশ এবং নারীর চালানোয় যাত্রা করি, নিরাপদ বাংলাদেশ করি। এদিকে বিষয়টি প্রচারের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশন চ্যানেলে এ সংক্রান্ত বার্তা ও স্লোগান প্রচারের অনুরোধ জানানো হয়েছে। যশোর আদালতের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভিন এবং যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের আদালত বর্জনের ঘোষণা দিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার দুপুরে সমিতির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবিরুল হকের অভিযোগ, যশোরের মতো প্রাচীন আদালতে 5 মাস ধরে জেলা ও দায়রা জজের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত জেলা জজ হিসেবে দায়িত্বে থাকা আইরিন পারভিন এবং যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের মধ্যে বিচারিক মানসিকতার অভাব রয়েছে। বিচার কার্যে তাদের খামখেয়ালির মনোভাব প্রতীয়মান হচ্ছে। অন্তত 200 আইনজীবীর এ বিষয়ে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকে দুজনের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সিদ্ধান্ত লিখিতভাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। হরমুজ প্রণালীতে প্রায় 20,000 নাবিক আটকা পড়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক নৌ পরিবহন সংস্থার প্রধান আর্সেনিও ডোমিউঙ্গেস। ফলে ওই অঞ্চলে নৌবাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি অঞ্চলটিতে বিভিন্ন প্রমোত্তরীর আরও প্রায় 15,000 যাত্রীও চরম দুর্ভোগে পড়েছেন। খবর বিবিসির। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ, যা পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করেছে। সাধারণত পরিস্থিতিতে বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় 20% এই পথ দিয়েই পরিবাহিত হয়। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ সামরিক হামলায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে জার্মানি ও বেলজিয়াম। বরং উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কূটনৈতিকভাবে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে দেশ দুটি। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস বুধবার বার্লিনে আইন প্রণেতাদের বলেছেন, জার্মানি এই সংঘাতে অংশ নেবে না। তিনি বলেন, জার্মানি যুদ্ধের কোনো পক্ষে নয়। জার্মান সশস্ত্র বাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। উত্তেজনা কমাতে ও সহিংসতা যাতে আরও বিস্তার লাভ না করে সেজন্য যথাসাধ্য চেষ্টা করবে জার্মানি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।